নমস্কার, আমি বাপ্পাদিত্য মুখোপাধ্যায়। দীর্ঘ 7 বছর ধরে আমি রিলেশনশিপের উপরে কাজ করছি। তাই এই টপিকে আমার বিস্তর অভিজ্ঞতা জমা হয়েছে। কনসাল্ট করেছি কম বেশি 7,000 মানুষের সঙ্গে। কত কমেন্ট, কত মেসেজ, তার কোনো হিসেব নেই। আজকে যে কথাগুলো বলবো সেইগুলো একটা রিলেশনের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। 2026-এ দাঁড়িয়ে প্রকৃতপক্ষে একজন ভালো মনের মানুষ পাওয়া এবং তার সঙ্গে জীবন কাটাতে যাওয়া এটা ডিফিকাল্ট। এটা আমি আমার এত বছরের অভিজ্ঞতা থেকে দেখেছি ভালো মনের মানুষ পাওয়া কতটা ডিফিকাল্ট। এবারে ভাবুন, যে মানুষটা আমাকে সত্যিকারের ভালোবাসতো, যে মানুষটা আমাকে রেসপেক্ট করতো, যে মানুষটা আমার সঙ্গে জীবন কাটাচ্ছিল কিংবা আমার সঙ্গে জীবন কাটাতে চাইতো, আমি সেই মানুষটাকে হারিয়ে ফেলেছি। সেই মানুষটার সঙ্গে বর্তমানে আমার কোনো সম্পর্ক নেই, বা সেই মানুষটা বর্তমানে আমার সঙ্গে যোগাযোগ করতে চায় না, আমার মুখ দেখতে চায় না, আমার সঙ্গে যোগাযোগ রাখতে চায় না। সে আমার নাম শুনলে দূরে সরে যেতে চায়। তাহলে এর পিছনে কোথাও না কোথাও আমি দায়ী। অনেকেই আমাকে এই কথা কমেন্টে বলে, দাদা পয়সা থাকলে সব পাওয়া যায়। আমার পয়সা নেই বলে আমি আমার প্রেমটাকে ধরে রাখতে পারিনি। আমি বলবো, এই 7 বছরে আমি এমন 700-র বেশি মানুষ পেয়েছি যারা কোটি কোটি, কোট আনকোট কোটি কোটি টাকা বছরে ইনকাম করেন, অথচ তারা তাদের রিলেশনটাকে ঠিক রাখতে পারেননি। কেন এমনটা হয়েছে? যদি টাকা দিয়েই সব কিছু কিনে নেওয়া যেত তাহলে তাদের রিলেশনে প্রবলেম কি হতো? হতো না। শিখর ধাওয়ান থেকে শুরু করে হার্দিক পান্ডিয়া, এদের রিলেশনে প্রবলেম কি টাকার জন্য হয়েছিল? মোটেও না। রিলেশনটাকে ঠিকভাবে গাইড করতে না পারাটা প্রবলেম। আমি বলছি না টাকা ম্যাটার করে না, অবশ্যই টাকা একটা ফ্যাক্টর, কিন্তু টাকাটাই একমাত্র ফ্যাক্টর নয়। যারা ভাবছেন টাকা থাকলেই আমি সব কিনে নিতে পারবো, এটা পুরোপুরি ভুল ধারণা। এবারে যে মানুষটা আমাকে এত ভালোবাসতো, আমার সঙ্গে জীবন কাটাতে চাইতো, আমি তাকে দুটো কারণে দূরে সরিয়ে দিতে পারি। কোনোজন দুটোই করে, কোনোজন কোনো একটা কারণের জন্যই মনের মানুষকে অনেকটা দূরে ঠেলে দেয়। যেমন সবচাইতে বেশি প্রবলেম তৈরি করে 60%, মোর দেন 60% মানুষ এই জায়গাতে সবচাইতে বেশি প্রবলেম তৈরি করে মাত্রাতিরিক্ত প্রায়োরিটি দিয়ে দেওয়া। এটা আমি আমার অজস্র ভিডিওতে আলোচনা করেছি যে তুমি যখন কাউকে মাথায় চাপিয়ে নেবে, ও তখন মাথা নিচু করে তোমাকে দেখবে। তাহলে ও উঁচুতে আছে, তুমি নিচুতে আছো। এই যে একটা গ্যাপ, এই গ্যাপটা মনের ভেতরে ক্রমাগত চলতে থাকবে এবং দূরত্বটা বাড়তে থাকবে। সে নিজেকে ভীষণ গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব ভাবতে শুরু করবে এবং তোমাকে তার গুরুত্বহীন বলে মনে হতে শুরু করবে। স্বাভাবিকভাবেই তার মনে হবে, আমি একজন নিম্ন মানের মানুষের সঙ্গে জীবন কাটাবো কেন? আমার প্রয়োজন আমার সমগোত্রের কোনো মানুষকে। অতএব কারণে হেথা নয় অন্য কোথা, অন্য কোনোখানে। এই যে ভাবনা, এই ভাবনাটা কে মাথার ভেতরে ঢুকিয়ে দিয়েছে? এই ভাবনাটা আপনার মতো মানুষ বা যারা মাত্রাতিরিক্ত প্রায়োরিটি দিয়ে রিলেশনটাকে টিকিয়ে রাখার চেষ্টা করে, পায়ে ধরে, হাতে পায়ে ধরে রিলেশনটাকে টিকিয়ে রাখার চেষ্টা করে যাচ্ছে বা ভিক্ষা চেয়ে যাচ্ছে, তাদের ক্ষেত্রে এই প্রবলেমটাকে আমরা দেখতে পাই। আরেক ধরনের মানুষ আছে বন্ধন দেওয়া। এটা 40% বা মোর দেন 40% মানুষের ক্ষেত্রে আমি পার্সোনালি দেখতে পেয়েছি। এটা কিন্তু কোনো রিসার্চ করা নয়, আমার পার্সোনাল অভিজ্ঞতা। এরা কি করে? এরা বন্ধন দেয়, এটা করবে না, সেটা করবে না, ওখানে যাবে না, এত রাত জাগবে না, রাত জেগে চ্যাটিং করবে না, রাত জেগে ভিডিও দেখবে না, ওদের সঙ্গে ঘুরতে যাবে না, ওদের সঙ্গে খাবার খাবে না, এর সঙ্গে কেন কথা বলো, ওর সঙ্গে কেন এইভাবে চলো। এই যে প্রচুর কেন, এত জিজ্ঞাসার চিহ্ন নিয়ে একটা মানুষ স্বাভাবিক জীবনযাপন করতে পারে না। প্রত্যেকের লাইফ আলাদা, বেড়ে ওঠা আলাদা, কালচার পুরোপুরি প্রত্যেকটা পরিবারের আলাদা। যতই আমরা বাঙালি হই না কেন, আমাদের প্রত্যেকের বেড়ে ওঠাটা আলাদা, পারিবারিক গাইডগুলো আলাদা, মানসিকতা আলাদা, খাদ্যাভ্যাস আলাদা আলাদা। তাই যখন মানুষটাই আলাদা, তখন তার পছন্দ অপছন্দগুলো আলাদা হবে, সেটা স্বাভাবিক। তার প্রত্যেকটা কাজেই যদি আমি বাধা দিয়ে দিই, পার্টিকুলার যেগুলো প্রবলেম সেখানে বাধা দিলাম, বোঝালাম, কোনো প্রবলেম নেই, কিন্তু যদি প্রত্যেকটা জায়গাতে আমি তাকে বাধা দিতে শুরু করি, তাহলে সে আমার সঙ্গে থাকবে না। রিলেশনশিপ বা ভালোবাসা বা প্রেম হচ্ছে আকাশের মতো মুক্ত।
তাকে যদি মুক্তি দিতে না পারি, সে যদি মুক্তির স্বাদ না পায়, সে আমার সঙ্গে থাকবে কেন? বন্ধন তো তার অলরেডি বাড়িতে আছে, বাড়ির লোক তো বলছেই এটা করবি না, সেটা করবি না, এটা খাবি না, ওখানে যাবি না, এগুলো তো বাড়ির লোক বলছে। ও প্রেমে কেন পড়েছে? প্রেমে এই কারণে পড়েছে কারণ ও মুক্তি চায়, ও আকাশ চায়, ও ফ্রিডম চায়, ও চায় তোমার সঙ্গে পুরোটা জীবন ভাসতে ভাসতে কাটিয়ে দিতে। শুনতে অনেকটা কাব্যিক মনে হলেও এটাই বাস্তবতা। এই জন্যই মানুষ প্রেমে পড়ে, ভালো থাকবো বলে, কারণ বন্ধন অলরেডি বাড়িতে আছে। এবারে ভাবো, সেই মানুষটা তোমার কাছে এসে কি পেয়েছে? বন্ধন, 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 বন্ধন। মানে বাড়িতে তো তার টুটি দেবে রেখেছিল, এবার তুমিও সেম কাজটা করতে শুরু করলে। তার কি মনে হবে দরকার নেই বাবা এমন প্রেমের? হাত জোড় করে চলে যেতে চাইবে। এবারে রিলেশন তো নষ্ট হয়ে গেছে, সে ছেড়ে দিয়ে চলে গেছে, কারণ যাই হোক না কেন চলে গেছে। তাকে ফেরাবো কেমন করে? তুমি তো হাজার চেষ্টা করে নিয়েছো, হাজার রকম ভাবে হাজার চেষ্টা করেছো। সবার ক্ষেত্রে যে ফিরবেই তেমন কোনো গ্যারেন্টি নেই, কিন্তু অনেকের ক্ষেত্রে ফেরে। আমি অনেককে ফেরাতে পেরেছি যারা আমার কথা শুনেছে, যারা আমার সঙ্গে কনসাল্ট করেছে এবং অক্ষরে অক্ষরে আমার কথাগুলোকে পালন করার চেষ্টা করেছে। তুমি যখনই ট্রাই করবে না, তখনই সেও একটা ট্রাই নেবে, মানে ওই পাড়ার মানুষটা। আর তুমি যদি সেটাকেই ফিরে আসা ভেবে নাও, তাহলে চিরদিনের জন্য যে সে চলে যাবে আর কোনোদিন ফিরবে না। এগুলো স্ট্র্যাটেজি, এগুলো সাইকোলজি, এইগুলো জানতে হয়। আমি বাপ্পাদিত্য স্যারের কিংবা অন্য কোনো স্যারের বা অন্য কোনো ম্যাডামের কিছু একটা টিপস বা ট্রিক্স অ্যাপ্লাই করলাম, সেটা কাজ করে গেল। সে দুম করে আমার সঙ্গে যোগাযোগ করলো, মেসেজ করতে শুরু করলো, কথা বলতে শুরু করলো। আমি ভাবলাম সব ঠিক। এটা মারাত্মক ভুল, মারাত্মক ভুল। সে টেস্টার নিয়ে এসেছে আমার মনে, টেস্টারটাকে লাগিয়ে প্রেমের পরিমাণটাকে দেখবো বলে। এবারে আমি ভেবে নিয়েছি সে কামব্যাক করে গেছে, আমি যাবতীয় ভুল করতে শুরু করে দিলাম, খেলা শেষ। ও এই যে চলে যাবে আর ফিরবে না। এই জন্য আমাদের মতো মানুষের দরকার পড়ে, যারা প্রপার গাইড করতে পারবে। এই জন্য আমাদের সঙ্গে এত মানুষ যোগাযোগ কন্টিনিউ রেখে চলে। চলো, সেটা তো গেল একটা ব্যাপার। এবারে ধরো যারা ফিরলো না, আমি কি তাদের অপেক্ষাতেই বসে থেকে যাব? একদম না, একদম না। আমাকে মুভ অন করতে হবে, আমাকে এটার থেকে বেরিয়ে যেতে হবে। যেন তেন প্রকারেণ মেডিটেশন করে হোক বা যেভাবে হোক না কেন, আমাকে এটার থেকে বেরোতে হবে। ওই টপিক আজকে আমাদের নয়। কিন্তু যদি ফেরাতে হয়, তাহলে ফেরাবো কেমন করে? তার সঙ্গে সরাসরি যোগাযোগ করব? লাভ হবে না, সে যোগাযোগ করতে দেবে না বা যোগাযোগ করতে চাইবে না। আমার একমাত্র পথ স্টোরি টেলিং করা। স্টোরি টেলিং ছাড়া আমার কোনো বিকল্প নেই। এই বন্ধু, ওই বান্ধবী, ওর মাসি, তার পিসি, ওর ঠাকুমা, তার দিদিমা, কোনো লাভ নেই ওর কাছে পাঠিয়ে। অনেকেই ওইসব করে আমার কাছে এসেছে, কোনো লাভ নেই, বিন্দুমাত্র লাভ নেই। পুরোটাই সাইকোলজি, মনস্তত্ত্ব, পুরোটাই। তাই যদি তাকে মানসিকভাবে প্রত্যাবর্তন করাতে হয়, আবার যদি ফেরাতে হয়, তাহলে তাকে কোথায় নিয়ে যেতে হবে? সেই জায়গায় নিয়ে যেতে হবে যেখানে এই সময়টাতে, এই পাতা ঝরা মরশুমটাতে কি উড়ে বেড়াচ্ছে? গোল্ডেন স্মৃতিগুলো, গোল্ডেন মেমোরিগুলো উড়ে বেড়াচ্ছে, যেগুলো সেও দেখতে পায়। এই পাতা ঝরা মরশুম এলে অকারণ মন কেমন হয়? কোনো কারণ ছাড়াই পুরনো দিনগুলো মনে পড়ে, ভীষণ মনে পড়ে। আর সেই সময় পর্বটাতে বা এই সময় পর্বটাতে যাদের মনে পড়ছে, তারা কি করে? ফেসবুকে ভিজিট করে। তাই ফেসবুকটাকে লক করে বা প্রাইভেট করে রেখে দেবো না। ফেসবুকটাকে কেমনভাবে রাখবো? পাবলিক, সে যেন ভিজিট করতে পারে। এবারে সে তো ভিজিট করলো ফেসবুকের ভেতরে, সেখানে যদি দেখে আমার 2-4টা ছবি পড়ে আছে, কিছুই নেই, সে আবার ফিরে চলে যাবে। সেখানে তাকে কি দেখাতে হবে? সেই মেমোরিগুলো দেখাতে হবে, যে আমি কোনো একজন মানুষের সঙ্গে দুর্দান্ত কিছুটা সময় বা অনেকটা সময় কাটিয়েছিলাম, সেটা দেখাতে হবে, সেটা প্রেজেন্ট করতে হবে। সে যখন পড়বে, পড়া মানে তো লাইন বাই লাইন পড়ে যাওয়া নয়। পড়ছি মানে আমি ভেতরে প্রবেশ করছি, ওগুলো সিঁড়ি, এক একটা লাইন এক একটা সিঁড়ি। আমি কোথায় যাচ্ছি? অতীতে যাচ্ছি, স্মৃতিতে যাচ্ছি। সেই স্মৃতিগুলো আমিও কুড়িয়ে নিচ্ছি। স্মৃতি পড়াচ্ছে কার সঙ্গে? তোমার সঙ্গে, কারণ ওই স্মৃতিতে তুমি ছিলে। এই যে সেই স্মৃতিতে ঢুকলো, সেই স্মৃতিতে ঢোকার সঙ্গে সঙ্গেই তার মনের ভেতর একটা এফেক্ট হবে, লোকটা আছে কেমন বা মানুষটা আছে কেমন।
সেই আগের মতো আছে নাকি অনেকখানি পাল্টে গেছে, এটা জানতে কৌতূহল হবেই। এবারে তুমি বলবে আমি স্মৃতিচারণা করতে জানি না, কিভাবে গল্প লিখতে হবে, কিভাবে আমি স্টোরি টেলিং করব আমি জানি না, আর আমি দিব্যি নিয়েছি দাদা আপনার ওই প্রজেক্ট নেব না। তাহলে তোমার জন্য সহানুভূতি ছাড়া আর কিচ্ছু নেই। ঈশ্বর তোমার ভালোবাসার মঙ্গল করুক, এর বাইরে আমি তো কিচ্ছু করতে পারি না, সত্যিই পারি না। তুমি বলবে তুমি লিখতে জানো না, তুমি বলবে আমি প্রজেক্ট নেব না, আমি ওই চিঠিগুলোর কাছে পৌঁছবো না, আমি ওই গল্পের কাছে পৌঁছবো না, আমি লিখবো না। তাহলে লাস্ট চেষ্টা এআই দিয়ে লেখাও যতটুকু হয়, নাই মামার চাইতে কানা মামা ভালো, যদি হয় তো হলো। আর নতুবা তোমাকে আমার প্রজেক্ট নিতে হবে, আমার প্রজেক্টে তুমি ওই রকম স্টোরি টেলিং করা চিঠি পাবে, গল্প পাবে, একটা দুটো নয় অনেকগুলো আছে, যেগুলোকে তুমি স্টেপ ওয়াইজ কাজে লাগাতে পারবে। ওখানেই লেখা আছে কখন কোনটাকে কাজে লাগাবে। শুধু গল্প নয়, শুধু চিঠি নয়, আরো অনেক কিছু আছে ওই প্রজেক্টের ভেতরে, এমনি এমনি তো কিনতে বলি না। সেটাকে আমি স্ট্র্যাটেজি দিয়ে ব্যবহার করব, সে পড়বে, সে পড়বে, সে যোগাযোগ করার চেষ্টা করবে। এটা সাইকোলজি, এটা মনস্তত্ত্ব। তার মনটাও তোমার সঙ্গে একটা সময় কানেক্টেড ছিল। আমি বিশ্বাস করি যে প্রকৃতপক্ষে একবার ভালোবেসেছে সে এখনো ভালোবাসে, সে ভুলে যেতে পারেনি। আমি যদি সেই ফিলিংসগুলোকে জাগাতে পারি, সে এখনো সিঙ্গেল আছে, সে এখনো পর্যন্ত কোনো পার্টনার পেয়ে যায়নি, সে ভালো নেই, তাহলে আমি সঠিক পথে যাচ্ছি। আর সে অন্য কাউকে পেয়ে গেছে, সে ভালো আছে, তার লাইফ নিয়ে ব্যস্ত আছে, আমাকে ভুলে গেছে, তাহলে আমার উচিত তাকে আর বিব্রত করতে না যাওয়া। ভদ্রলোকের কাজ এটা নয় যে সে তার স্বামী সংসার নিয়ে বা স্ত্রী পরিবার নিয়ে পরে ভালো আছে আর আমি তাকে খোঁচা দিতে যাচ্ছি আমি ভালো নেই বলে, এটা ভদ্রতা নয়। সে যদি ভালো আছে ভালো থাক, আর সে যদি ভালো নেই, তার ফেসবুক পোস্ট যদি বলছে সে ভালো নেই, সে পুড়ছে, সে কাঁদছে, আমি তখন তাকে ডাক দেব। এবারে এই পোস্টগুলো করলেই কি হয়ে যায়? না, 5টা মিনিট, অন্তত পক্ষে 5টা মিনিট ল অফ অ্যাট্রাকশনকে কাজে লাগানোর চেষ্টা করব। মেরুদণ্ড সোজা করে চেয়ারের উপরে কিংবা মেঝের উপরে বসে আমি জাস্ট এটা ফিল করব, সে ফিরে এসেছে, আমরা ভালো আছি, ভালোভাবে দিনগুলো কাটাচ্ছি, অতীত নিয়ে চর্চা করছি যে আমরা কতগুলো দিন নষ্ট করেছি, কিন্তু আগামীর দিনগুলো আমাদের সুন্দর হচ্ছে, আমরা ভালো জীবনের দিকে ধীরে 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 এগিয়ে যাচ্ছি। তুমি দেখো ল অফ অ্যাট্রাকশন এবং তোমার ওই চিঠি, তোমার ওই গল্পগুলো তোমার রিলেশনটাকে যদি না আরও বাঁচিয়ে দিতে পারে, আরও নতুন করে প্রাণ এনে দিতে পারে, পারবেই পারবে। আমি কত রিলেশন এইভাবে ঠিক করেছি। এবারে ধরো তোমার তেমন কিছু প্রবলেম যেটা সরাসরি আমার সঙ্গে কনসাল্ট করতে হবে, তাহলে তোমাকে নাম বুক করতে হবে, নাম রেজিস্ট্রেশন করতে হবে, এবং সেটা কোনো দিক থেকেই ফ্রি নয়। আমাকে পরিবার চালাতে হয়, আমাকে পেট পালতে হয়, আমাকে টিম পালতে হয়, তবে গিয়ে এতগুলো সোশ্যাল মিডিয়াকে আমি হ্যান্ডেল করতে পারি। তাই পয়সা আমাকে নিতেই হবে, নতুবা আমি একদিন হয়তো এই রকম চিঠি বা প্রজেক্টের জন্য ঘুরে বেড়াবো। এটা বাস্তবতা। আমাকে যদি পরিবারকে বাঁচাতে হয়, নিজের পেটকে বাঁচাতে হয়, তবে গিয়ে আমি অন্যদেরকে বাঁচানোর কথা ভাবতে পারবো। আর যেহেতু বাঁচাতে হচ্ছে বা বাঁচাতে হয়, তাই পয়সা আমাকে নিতে হয়। তাই যারা পেড কনসাল্ট করতে সক্ষম তাদের জন্যই শুধুমাত্র কল বুকিং সার্ভিস, ওটা ফ্রি নয়। আর হাজার হাজার মানুষ নয়, লক্ষ লক্ষ মানুষ আমাকে ফলো করে, আমার ভিডিও দেখে, তাদেরকে অসংখ্য অন্তর থেকে ধন্যবাদ। কিন্তু প্রত্যেকের সঙ্গে ফোনে কথা বলা তো সম্ভব নয়, তার জন্য তো ভিডিও কন্টিনিউ করে যাচ্ছি। আর প্রত্যেকটা প্রবলেমের সমাধান আমার কোনো না কোনো ভিডিওতে দেওয়া আছে। যারা ফলো করছে, যারা অ্যাপ্লাই করছে, তারা তো রেজাল্ট দেখতে পাচ্ছে। প্রতিদিন এইরকম অজস্র কমেন্ট পাই, দাদা রিলেশন ঠিক হয়ে গেছে, দাদা যেভাবে বলেছিলেন সেইভাবে চলেছি, এখন আমরা ভালো আছি। প্রচুর। এই তো কালকেই একজন ভাই ফোন করেছে, দাদা আপনার কথা মতো চলেছিলাম, বিয়ে হয়ে গেছে, কোনো প্রবলেম নেই, আজ আর 3 মাস হয়ে গেল বিয়ে হয়েছে। এগুলোই তো প্রাপ্তি। ভালো থাকো, ভালোবাসায় থাকো, প্রত্যেকটি মানুষের সঙ্গে থাকো। বেলার শেষে এই খেলাতে যেহেতু তুমিই তোমার শ্রেষ্ঠ বন্ধু, তাই নিজে নিজের হাতটা শক্ত করে ধরে রাখো।